কানপুর টেস্ট শেষে দুটো প্রশ্ন। প্রথমটা বাংলাদেশ দলের কাছে, এভাবেও একটা ম্যাচ হারা যায়, তাও 2 দিনে। দ্বিতীয়টা ভারতের কাছে, এভাবেও একটা টেস্ট ম্যাচ জেতা যায়, তাও 2 দিনে। কানপুর টেস্টের প্রথম দিনে খেলা হয়েছিল মাত্র 35 ওভার, এরপর বৃষ্টির জন্য সেদিন আর খেলা হয়নি। দ্বিতীয় এবং তৃতীয় দিনের খেলা যথারীতি পরিত্যক্ত হয়েছিল বৃষ্টির জন্য। খেলা হয়েছে চতুর্থ এবং পঞ্চম দিন। এই 2 দিনের মধ্যেই ভারত বাংলাদেশকে অল আউট করলো। ব্যাটিংয়ে নামলো চতুর্থ দিনের সেকেন্ড সেশনে, সেখান থেকে ব্যাটিংয়ে নেমে লিড নিয়ে বাংলাদেশকে দ্বিতীয়বার মতো অল আউট করলো এবং পঞ্চম দিন এসে আজকে লাঞ্চের পর ভারত চেস করে সেটা জিতে ফেলো 7 উইকেটের একটা সহজ জয়ে। কানপুর টেস্টে দুই দলের মধ্যে আসলে পার্থক্যটা কোথায় ছিল? মানসিকতা, টেস্ট ক্রিকেটের প্রতি অ্যাপ্রোচ এবং শরীরী ভাষা, এই দুটো জায়গায় আসলে বিস্তর একটা ফারাক হয়ে গিয়েছে। বাংলাদেশ চরমভাবে পিছিয়ে ছিল এই কয়েকটা জায়গায়। কানপুর টেস্ট নিয়ে কথা হবে, আলোচনা হবে, সঙ্গে আছে আমি জুবায়ের তানিন। ফোর্থ ডের সেকেন্ড সেশনে ব্যাটিংয়ে নেমে সেখান থেকে ম্যাচের রেজাল্ট বের করে আনা, জয়ের জন্য খেলা, সেটা বোধহয় আসলে ভারতের পক্ষেই সম্ভব। এই যে একটা পার্থক্য ছিল বাংলাদেশের সাথে ভারতের, সেখানে আসলে মূল এক্সপেক্টরটা ছিলেন সেখানে আসলে ভারতের ওপেনিং জুটি। বাংলাদেশের দিকে যদি তাকাই আমরা, এই টেস্টে যথারীতি ব্যর্থ সাদমান এবং জাকির হাসানের যে ওপেনিং জুটিটা ছিল সেটা, তাদের ওপেনিং জুটিটা কেমন যেন ভাগ্যগণের মতো হয়ে গিয়েছে, লটারির টিকিটের মতো হয়ে গিয়েছে। ওই যে একটা কথা আছে না, যদি লাইগা যায়, সেটা কিন্তু আর হয়নি। এই টেস্টও তারা ব্যর্থ। প্রথম ইনিংসে তাদের জুটি ছিল 26 রানের, সেকেন্ড ইনিংসে তারা জুটি করেছিলেন 18 রানের। এবং ভারতের প্রথম ইনিংসে তাদের ওপেনিং জুটির দিকে যদি একটু তাকান আপনারা, চোখে ভাসবে সেই বিধ্বংসী ব্যাটিংয়ের কথা যশস্বী জয়সওয়াল আর রোহিত শর্মার। 3 ওভারে তারা দলীয় 50 পার করে ফেলেছিলেন, যেটা টেস্ট ক্রিকেটের ইতিহাসের দ্রুততম দলীয় 50, এবং সেটা পরবর্তীতে দ্রুততম দলীয় 100, দলীয় 150, দলীয় 200 পর্যন্ত হয়েছে। এবং ভারত তাদের প্রথম ইনিংসে রান তুলেছে 8.82 ওভার রেটে। মানে অবিশ্বাস্য একটা ব্যাটিং অ্যাপ্রোচ ছিল তাদের। মানে সাদা পোশাকে লিটারেলি তারা টি-20 ব্যাটিংটা করেছেন, সাদা পোশাকে তারা আইপিএলটাই খেলেছেন বলা ভালো। রোহিত এবং জয়সওয়ালের তাদের আসলে উদ্দেশ্যটা ক্লিয়ার ছিল, যত দ্রুত সম্ভব রান তোলা, যেভাবে পারেন তারা রান তুলবেন। খালেদ এবং হাসান মাহমুদের উপর দিয়ে বেশ ভালো চোট গিয়েছে। ওদিক দিয়ে বাংলাদেশের ওপেনিং পেয়ার আসলে অনেক দিন ধরেই অফ ফর্মে, এবং এই টেস্টও তারা আসলে খেলতে পারেনি। শুরুর দিকে আপনারা শুনছিলেন যে 26 এবং 18 রানের একটা পার্টনারশিপ হয়েছিল। এই যে টেস্ট ক্রিকেটের প্রতি ভারতের অ্যাপ্রোচটা কিংবা ম্যাচের একটা টোন সেট করে দেয়া, যেটা রোহিত আর জয়সওয়াল খুব ভালোভাবে পেরেছেন, এবং টপ অর্ডার পরবর্তীতে যারা ব্যাট করেছেন তারাও কিন্তু সেটা মেনটেন করেছেন। ঋষভ পান্টের কথা বলি, শুভমান গিলের কথাও যদি বলা যায়, এবং লোকেশ রাহুলের কথা বলা যায়। বাংলাদেশের আসলে সেকেন্ড ইনিংসটাতে আসলে রান করেছেন কে? একমাত্র সাদমান। তিনি একটা 50 করেছেন। 50-র পর অলমোস্ট 100টা বল খেলার পর 50 ছুঁয়েছেন 100 বলে। 100টা বল খেলার পর একজন ব্যাটসম্যান যদি স্লিপে কিংবা গালি এরিয়াতে অফ স্টাম্পের বাইরে বলে খোঁচা মেরে আউট হন, সেই ক্ষেত্রে আসলে মানে এখানে সক্ষমতা কিংবা তাদের স্কিল সেটের চেয়ে তাদের যে মানসিকতা আছে সেটা নিয়েই আসলে প্রশ্ন উঠে যায়। ট্যাকটিক্যালিও আসলে ভারত বাংলাদেশের চেয়ে অনেক আপার হ্যান্ডে ছিল এই কানপুর টেস্টে। ফার্স্ট ইনিংসে মুমিনুল হক একটা দারুণ চমৎকার সেঞ্চুরি করেছেন, 107 রানে তিনি নট আউট ছিলেন, এবং আমরা দেখেছি তিনি লেগ সাইড ওরিয়েন্টেড ব্যাটিং করেছেন। উইকেটের চারপাশেই খেলেছেন, তবে লেগ সাইড ওরিয়েন্টেড তিনি খুব বেশি ছিলেন, এবং তার স্কোরিং শট ছিল বলা চলে সুইপটা। এবং ফার্স্ট ইনিংসে অশ্বিনকে তিনি বেশ কয়েকবার সুইপ করেছেন, সিঙ্গেল বলুন, ডাবল বলুন, কিংবা বাউন্ডারি আদায় করা বলুন, মুমিনুল সেটা ভালোভাবেই করেছেন। কিন্তু সেকেন্ড ইনিংসে দেখুন তিনি সেই অশ্বিনের বলে আউট হয়েছেন লেগ স্লিপে, লোকেশ রাহুলের হাতে ক্যাচ দিয়ে। অনলি ডিফারেন্স ইজ ফার্স্ট ইনিংসে মুমিনুল যখন ব্যাট করছিলেন তখন আসলে কোনো লেগ স্লিপ ছিল না, রোহিত শর্মা কোনো লেগ স্লিপ রাখেননি। কিন্তু আজকে যখন মুমিনুল অশ্বিনের বলে আউট হয়েছেন, অশ্বিনও তার সেই জোনটাতে বল করেছেন যেন তিনি সুইপ করেন, এবং এর আগে মুমিনুলকে পেয়ে রোহিত শর্মা লেগ স্লিপে লোকেশ রাহুলকে আসলে দাঁড় করে দিয়েছিলেন। এই যে টেকনিক্যালি একটুখানি এগিয়ে থাকা প্রথম ইনিংসে যেটা ভারত করতে পারেন, নিশ্চয়ই তারা বেশ অ্যানালিসিস করেছে, তাদের যে টিম অ্যানালিস্ট আছে কিংবা তাদের কোচিং প্যানেল আছে, তারা সবাই মিলে নিশ্চয়ই আলোচনা করেছে যে মুমিনুল বাংলাদেশের সিনিয়র ক্যাম্পেইনার, তার উপর অনেকখানি ডিপেন্ড করে বাংলাদেশের ব্যাটিং অর্ডার, সেটা নিশ্চয়ই আমলে নিয়েছে, এবং সেটা আমলে নিয়েই তার স্কোরিং জোনটা ব্লক করে দিয়েছে, এবং তার সেই চ্যানেলেই বল করেছেন রবিচন্দ্রন অশ্বিন। এখানেই কিন্তু ভারত এগিয়ে ছিল বাংলাদেশের চেয়ে। এই যে ছোট ছোট পার্থক্যগুলো, এই পার্থক্যগুলো আসলে মোমেন্টাম শিফট করে দেয় অপোজিশনের দিকে। বাংলাদেশ যেখানে আসলে চরমভাবে পিছিয়ে ছিল, এবং আজকের দিনে আসলে নাজমুল হোসেন শান্ত কিংবা সাদমান ইসলামদের শর্ট সিলেকশন কিংবা তাদের গেম অ্যাওয়ারনেস নিয়ে একটু কথা বলা জরুরি আসলে। সেকেন্ড ইনিংসে শান্ত এবং সাদমান যখন আসলে ব্যাটিং করছিলেন তখন মনে হচ্ছিল বেশ সাবলীলভাবে ব্যাটিং করছেন, বাংলাদেশকে হয়তো তারা নিরাপদ একটা দিকে নিয়ে যাচ্ছেন, 50+ একটা জুটি হয়েছিল তাদের। কিন্তু এরপরই আসলে অঘটনটা ঘটে গেল, অঘটনই বলা চলে, কারণ সেখান থেকে আসলে বাংলাদেশের ব্যাটিংয়ে কলাপসটা হয়েছে। রবীন্দ্র জাদেজা প্রথমবারের মতো দিনে বোলিংয়ে আসলেন,
তার সেকেন্ড বলেই নাজমুল হোসেন শান্ত একটা রিভার্স সুইপ খেলতে গেলেন এবং রিভার্স সুইপ খেলতে গিয়ে যথারীতি তিনি বোল্ড হয়েছেন। এখন এই মুহূর্তে যে সিচুয়েশনে শান্ত শটটা খেলেছেন সেটা কি কোনোভাবে জাস্টিফাইড? উত্তর হচ্ছে না। আবার আরও একটা প্রশ্ন করা যায়, শান্ত কি ভুল সময়ে ভুল বোলারকে সেই শটটা খেলেছেন? হ্যাঁ, রবীন্দ্র জাদেজা আসলে রিভার্স সুইপ করার জন্য খুব বেশি আদর্শ বোলার নন। তার বোলিং অ্যাকশনের জন্য তিনি এমনিতেই একটু বাড়তি টার্ন এবং বাউন্স পান এবং উইকেটেও আমরা দেখেছি স্পিনারদের টার্ন এবং বাউন্স অফার করেছে। নাজমুল হোসেন শান্ত যে সিচুয়েশনে আসলে রিভার্স সুইপটা খেলেছেন সেটা আসলে কোনোভাবেই সমীচীন নয়। শান্ত সেই মুহূর্তে শটটা খেলা উচিত ছিল না, আর হয়তো আর একটু রয়েসই খেলতে পারতেন। ফার্স্ট ইনিংসে আমরা দেখেছি এবং আগের টেস্টেও আমরা দেখেছি নাজমুল হোসেন শান্ত অশ্বিনের এগেনস্টে বেশ সাবলীলভাবে রিভার্স সুইপ খেলেছেন এবং তার সেটা স্কোরিং শটও তিনি বেশ ভালো খেলেনও, কিন্তু যে মোমেন্টটাতে খেলেছেন সেটা আসলে ঠিক ছিল না এবং যে বোলারকে খেলেছেন সেটা আসলে ঠিক ছিল না। এর উপর শান্ত দলের ক্যাপ্টেন, তিনি 37টা বল 36টা বল তিনি খেলে ফেলেছেন, মানে উইকেটে তিনি ওয়েল সেটেলড। এরপরেও তিনি আসলে যেভাবে রিস্ক নিয়ে শটটা খেলেছেন সেটা আসলে কোনোভাবে জাস্টিফাইড না। এই যে ব্যাটিং ধসের একটা দায় সেটা শান্তর উপরেও যাচ্ছে। সাদমান ইসলামের কথা বলছিলাম, তিনি আসলে 100টার বেশি বল খেলেছেন, তিনিও 50-র পর ওয়েল সেটেল হয়ে যাওয়ার পর উইকেটের সাথে মানিয়ে নেওয়ার পর এগেনস্টের বোলারদের মুভমেন্ট সুইংয়ের সাথে মানিয়ে নেওয়ার পর একটা কী করলেন তিনি, একটা খোঁচা দিয়ে গালিতে ক্যাচ দিলেন ইয়াশাসভি জয়সওয়ালের হাতে। এই যে ওয়েল সেটেল হয়ে যাওয়ার পরও উইকেট গিফট করে আসা, সেটা আসলে টেস্ট ক্রিকেটের উন্নতির মূল অন্তরায়। এবং মুশফিকুর রহিমের কথা যদি বলি, তিনি বাংলাদেশের টেস্টে স্পেশালি সবচেয়ে সিনিয়র ক্যাম্পেইনার। আজকে তিনি আউট হয়েছেন লাঞ্চের ঠিক আগের বলটাতে। জসপ্রীত বুমরার কাটারটা তিনি পিক করতে পারেননি, একটা লাক্সারিয়াস কভার ড্রাইভ খেলতে গিয়েছেন এবং সেটা খেলতে গিয়ে তিনি বোল্ড হয়ে গিয়েছেন। এবং এর আগের কথা যদি আমরা একটু দেখি, তাইজুল ইসলামকেও তিনি স্ট্রাইক দিয়েছেন বেশ কয়েকবার এবং খালেদ আহমেদকেও তিনি স্ট্রাইক দিয়েছেন। মানে যেখানে অন্যান্য দলগুলো টেল এন্ডারদের একটু আড়াল করে রাখে, সেখানে আমাদের মোস্ট সিনিয়র ক্যাম্পেইনারও আসলে স্ট্রাইকে যেতে চান না কিংবা টেলেন্ডারদের দিয়ে ব্যাটিং করেছেন। আমরা আগের টেস্টেও এরকম সিনারিও দেখেছি, এরকম জিনিস দেখেছি যে মিরাজের মতো প্রতিষ্ঠিত ব্যাটারও টেলেন্ডারদের দিয়ে ব্যাটিং করাচ্ছেন। মুশফিকের আজকের আউটটা কিংবা সাদমানের উইকেট গিফট করে আসা কিংবা নাজমুল হোসেন শান্তর সেই লাক্সারিয়াস রিভার্স সুইপ, এই জিনিসগুলো আসলে বাংলাদেশের বাস্তবতা, বাংলাদেশের টেস্ট ক্রিকেটের বাস্তবতা খুবই মৌলিক সমস্যা এবং দীর্ঘদিন ধরে এই জিনিসগুলোই বাংলাদেশকে ভুগিয়ে আসছে। পাকিস্তানকে বাংলাদেশ হারিয়েছে অবশ্যই, হোয়াইট ওয়াশ করেছে, সেটা বাংলাদেশের ক্রিকেটের অন্যতম বড় অর্জন। সেই জয় যেরকম বাংলাদেশ একদম আকাশ চূড়ায় উঠে যায়নি, কিংবা এই হারের পরও বাংলাদেশ আসলে একদম তলানিতে চলে যায়নি, কারণ এটাই ক্রিকেটের বাস্তবতা। ভারতের মাটিতে ভারতকে হারানো সেটা আসলে অনেক কঠিন একটা ব্যাপার। ইংল্যান্ডের মতো অস্ট্রেলিয়ার মতো দলগুলো এসে আসলে খাবি খায়। শক্তিমত্তার বিচারে বাংলাদেশের চেয়ে ভারত ঢের পিছিয়ে। অস্ট্রেলিয়া ইংল্যান্ডের কথা তো আপনারা জানেনই এবং শুনলেনই, কিন্তু এই যে মৌলিক বিষয়গুলো, এই যে স্পেসিফিক মোমেন্টগুলো বাংলাদেশের পক্ষে আনতে না পারা, সেটাই আসলে বাংলাদেশকে ভুগাচ্ছে লং রানে এবং এখনও ভুগিয়ে যাচ্ছে। কানপুর টেস্টেও ভুগিয়েছে, চেন্নাইতেও ভুগিয়েছে। অর্থাৎ বাংলাদেশের টেস্ট ক্রিকেটের অগ্রযাত্রায় মূল অন্তরায় কিন্তু সেই পুরনো সমস্যাগুলো, সেই বেসিক সমস্যাগুলোই। এই সমস্যাগুলো কবে সমাধান হবে? আদৌ কি হবে? এই মূল জায়গাগুলোতে আসলে ফাইন টিউনিংয়ের দরকার, আরও উন্নতির দরকার। এতদিনেও আসলে বাংলাদেশকে ওরকম সিগনিফিক্যান্ট উন্নতি করতে দেখা যায়নি। তবে বাংলাদেশের ভক্তরা চাইবেন শীঘ্র সেই সমস্যাগুলো কাটিয়ে উঠতে। বাংলাদেশের ভারত সফরের টেস্ট সিরিজ আপাতত শেষ, সামনে আছে টি-20 সিরিজ। বাংলাদেশের ভারত সফরের টেস্ট পার্টটা আপাতত শেষ। এই মাসের 6 তারিখ থেকে শুরু হচ্ছে টি-20 সিরিজ। 3 ম্যাচের টি-20 সিরিজ খেলবে বাংলাদেশ ভারতের বিপক্ষে। সেই সিরিজের আগে আবারও দেখা হবে আপনাদের সাথে। টেস্টের পর টি-20 নিয়ে আলোচনা হবে। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, প্যাভিলিয়নের সাথে থাকবেন। ধন্যবাদ।